সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, চুল পড়ার একটি চিকিৎসা হিসেবে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট এখন বিশেষ প্রচলিত। আজকে আমরা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে আছেন ডাক্তার এস.এম. রেজাই রাব্বি, সহকারী অধ্যাপক, প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন, TMSS মেডিকেল কলেজ এবং হাসপাতাল। চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, চুল পড়ার একটি কার্যকরী চিকিৎসা হিসেবে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের কথা আমরা খুব শুনে থাকি। স্যার, একজন আমি ক্লায়েন্টই বলি, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করলেন, স্যার এরপরে তার পরবর্তী যত্ন কি হবে? আচ্ছা, এখন হচ্ছিল যে একটা পেশেন্ট আসলো, সেই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করলো। তো এই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার পরপর কিছু ইমিডিয়েট তার কিছু ফলো আপের ব্যাপার আছে, আর একটা হচ্ছে লং টাইম ফলো আপ, দুইটা। তো ইমিডিয়েট ফলো আপের মধ্যে যেমন আমরা করি কি, একটা পেশেন্টকে একটা নর্মাল স্যালাইন একটা স্প্রে দিয়ে দিই, সেটাকে বলি যে আমরা 7 দিন ব্যবহার করতে, হাফ অ্যান আওয়ার পর মাথায় যেন স্প্রে করে। এটা কারণ হলো ফলিকল যাতে ডিহাইড্রেট না হয়ে যায়। এবং পেশেন্টকে বলি যে 7 থেকে 10 দিন আপনি রোদে যাবেন না, যেন মানে সানলাইট যেন ডিরেক্ট আপনার স্কাল্পে যেন না পড়ে, কারণ এটা তো ফলিকল ডিহাইড্রেট হতে পারে। 3 হচ্ছিল যে পেশেন্টকে গোসল করা যাবে না 7 দিন পর তাকে গোসল করতে হবে, গোসল করবে গলা পর্যন্ত, এবং তাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, খুব সাবধান থাকতে হবে, কারণ এই চুলগুলো বসতে তো 7 ডেজ সময় লাগতেছে। এই 7 ডেজ সে এর পাশাপাশি তাকে যে ওষুধ দেওয়া হয়েছে, তাকে প্রেসক্রাইব করা হয়েছে, সেটা সে নিয়ম করে খাবে। এবং সেটা যেটা করবে হলো 7 দিন পর সে যখন গোসল করবে, গোসল করার পর মাথায় যখন পানি দিবে, পানি দিয়ে তার আগে করবে কি, 7 দিনে তো মাথায় হয়তো তার একটু ময়লা টয়লা হয়ে যেতে পারে, একটু স্ক্র্যাব, তারপর হচ্ছিল ডেড স্কিন, তারপর হচ্ছিল ক্লট ব্লাড, এগুলো চুলের সাথে লেগে থাকবে। তো সে করবে কি, মাথা ক্লিন করার আগে হাফ অ্যান আওয়ার আগে অলিভ অয়েল বা নারকেল তেল, শীতকালে নারকেল তেল দরকার নাই, একটু অলিভ অয়েল দিয়ে মাথায় একটু অলিভ অয়েল তেল দিয়ে হাফ অ্যান আওয়ার রাখলে, তারপর করবে কি, সে মাথাটায় পানি দিয়ে বাচ্চাদের যে শ্যাম্পু আছে, মাইল্ড শ্যাম্পু, এখানে বেশি কেমিক্যাল এজেন্ট ইউজ করা যাবে না, মাইল্ড শ্যাম্পু দিয়ে আস্তে আস্তে ক্লিন করতে হবে। তাহলে হবে কি, ওই আপনার ক্লট ব্লাডগুলো আস্তে আস্তে সরে যাবে, মাথাটা ক্লিন হবে, সুন্দরভাবে ক্লিন হবে। এবং মাথার পিছনে যে ডোনার সাইডটা আছে, এই ডোনার সাইডে হবে কি, ফুটাগুলো বন্ধ হয়ে যাবে। ওখানে তো আমরা ইন্ডিভিজুয়াল চুলগুলো নিয়েছি, তো ওই ফুটাগুলো বন্ধ হয়ে যাবে, ওখানে ডেড স্কিন, ক্রাস্ট, ময়লা যেগুলো থাকবে ওইগুলি একটু রাব করে পরিষ্কার করতে হবে, যাতে ক্লিন হয়ে যায়। তো আমরা পেশেন্টকে এইভাবে বুঝাই দিই। কোনো কারণে পেশেন্ট যদি মনে করে যে সে পারতেছে না, তাহলে সে অবশ্যই চলে আসবে আমাদের অ্যাস্থেটিক সেন্টারে। আমাদের স্পেশাল যারা নার্স আছে, ওরা আবার সুন্দর করে এটাকে ক্লিন করে দেবে। এবং এর মাঝখানে আরেকটা জিনিস হয়, যেটা ফলো আপের যেটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছিল যে ট্রান্সপ্ল্যান্ট করার 2 থেকে 3 দিন পর অনেকে দেখা যায় যে কপাল, চোখ, মুখটা ফুলে গেছে, এবং ফোলাটা অস্বাভাবিকভাবে ফুলে যেতে পারে। তো এটা অনেক সময় পেশেন্ট ভয় পায় যে তার এটা কি হয়ে গেল, এটা সাইড ইফেক্ট হলো কিনা। আসলে এটা কোনো সাইড ইফেক্ট না, এটা একটা লোকাল ইনফ্ল্যামেটরি একটা রিয়েকশন হয়, কারণ আমরা লম্বা সময় ধরে কাজ করছি, আমরা অনেকগুলো তাকে হচ্ছে লোকাল অ্যানেস্থেশিয়া দিছি, স্যালাইন দিছি, যার ফলে একটা লোকাল ইনফ্ল্যামেটরি রিয়েকশনের জন্য ফুলে যায়। এই জন্য আমরা একটা আফটার অপারেশন আমরা অনেক সময় ব্যান্ড পরাই দিই, একটা এলাস্টিক ব্যান্ড আমরা কপাল থেকে পরাই দিই, যাতে ফোলাটা কম হয়। কিন্তু তারপরে ফুলতে পারে, 100 জনের মধ্যে 90 জন ফুলতে পারে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে তো ঠিক হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় কয়েকদিন পর। তো এটা হলো আপনার ইমিডিয়েট ফলো আপ গেল। তো লং টাইম কিছু ফলো আপ আছে, যেমন এই ট্রান্সপ্ল্যান্টের পর এই চুলগুলোর রেজাল্ট আসতে আপনার 6 মাস সময় লাগে। এটা খুব একটা কমন প্রশ্ন থাকে যে কবে আমি এর রেজাল্ট পাবো। রেজাল্ট দেবে, তার কারণ ভিজিবল রেজাল্ট আসতে 6 থেকে 8 মাস সময় লাগে। তো এর মাঝখানে কিছু প্রসিডিউর আছে, যেমন পেশেন্টকে 1 মাস পর যখন আসবে, তাকে আমরা নতুন করে একটা ফলো আপের প্রেসক্রাইব দিয়ে দেবো। সেখানে আমরা একটা মিনোক্সিডিল দিব। এই মিনোক্সিডিল সে প্রতিদিন 2 বেলা করে ইউজ করবে 6 মাস। তারপরে তাকে দিব একটা বায়োটিন দিব। বায়োটিন ব্যাপারে আমরা কথা বলেছি, সে সাপ্লিমেন্ট হিসেবে বায়োটিন খাবে 6 মাস। তারপরে তাকে পিআরপি দিব, প্রতি মাসে সে একটা করে পিআরপি নিবে, যেটা প্লেটলেটিস প্লাজমা, এটা সেন্টারে এসে নিবে। তাহলে হবে কি, তার অ্যাজ এ হোল একটা বুস্টিং, মানে চুলগুলো যাতে সুন্দরভাবে বের হয়, সেটা হলো। আর এখানে আরেকটা জিনিস যেটা হয় যে অপারেশনের 1 থেকে 1.5 মাস পর ট্রান্সপ্ল্যান্ট হেয়ারগুলো ভেঙে যায়। তো এটাকে বলে শেডিং ফেজ। এই সময় পেশেন্ট খুবই ফ্রাস্ট্রেটেড থাকে। পেশেন্ট এসে বলবে যে পেশেন্টের সাথে যদি ভালোভাবে কাউন্সেলিং না করা হয়,
পেশেন্ট আপনাকে জ্বালায় শেষ করে ফেলবে, বলবে যে আমি যে এত টাকা দিয়ে এত চুল কষ্ট লাগালাম আমার করে চুল করা কই গেল। হলো। হ্যাঁ, আচ্ছা। চুলগুলো এই শেডিং ফেজে 1 থেকে 1.5 মাস পর এই চুলগুলো পড়ে যাবে, পড়ে আবার নতুন করে চুলগুলো গজাবে। এটা এই সময় লাগে 3 মাস। এই শেডিং পিরিয়ডটা হলে 3 মাস। 3 মাসের পর ভাঙাটা বন্ধ হয়ে যাবে, তখন থেকে চুলগুলো বের হবে। 5 মাসে আরেকটু বেটার, 6 মাসে মোটামুটি ভিজিবল রেজাল্টটা সুন্দরভাবে দেখা যাবে। তো এরপরের নেক্সট 6 মাস পর্যন্ত চুল আসে, তারপর আর আসে না। তো আমরা হয় কি, যখন মাল্টিপল সেশনে যায়, কিন্তু কারো কারো ক্ষেত্রে 2টা 3টা সেশন দরকার পড়ে। মাল্টিপল সেশন, এক সেশনে আমরা পারতেছি না পুরা টাক কাভার করতে। তো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে বলি যে আপনি 1 বছর পর আরেকটা সেশন করেন, কারণ 2টা লাভ। 1 বছর পর করলে তার ফুল পিকচার, ফুল রেজাল্টটা চলে আসে। 2, তার ডোনার সাইড নতুন করে রেডি হয়। হ্যাঁ, এবং যদি পেশেন্ট কোনো কারণে আর্লি করতে চায় তাহলে 6 মান্থে করা যায়। তো এই ফলো আপের ব্যাপারটা হলো আসলে, এবং ফলো আপটা খুবই ইম্পর্টেন্ট এখানে একটা। তার মানে স্যার অস্থির না হয়ে একটু ধৈর্য ধরতে হবে, খুবই ভালোভাবে ধৈর্য ধরতে হবে। জি স্যার। স্যার এখন আমি যদি বলি যে স্যার চিকিৎসা ব্যয়ের কথা চলে আসে, এটা তো স্যার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, হেয়ার ট্রান্সপ্লান্টেশন আমি আগেই বলছি যে এক সময় এটা ছিল এফ্লুয়েন্ট বা এলিট ক্লাসের জন্য। তো এখন আমাদের দেশে যেহেতু হেয়ার ট্রান্সপ্লান্ট এখন হচ্ছে, বেশ কিছু অ্যাস্থেটিক সেন্টার গড়ে উঠছে। তো এখন দেখা যাচ্ছে যে এই কস্টের ব্যাপারটা আমাদের দেশে আসলে ইকোনমিক্যাল অবস্থার সাথে সামঞ্জস্য রেখেই তো আমাদের করতে হচ্ছে। আমরা বিদেশে যেটা অনেক খরচ, বা আমেরিকায় একটা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গেলে আপনার 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হয়ে যায়। তো সেখানে আমরা অনেক কম খরচে, আমাদের রিজনেবল খরচের মধ্যে আমরা এটা করে দিচ্ছি। দেখা যাচ্ছে যে আমাদের খরচ কত পড়তেছে, ধরেন 1 লাখ বা এর কাছাকাছি রেঞ্জে, বা এর কিছু উপরে বা একটু নিচে। আমরা একটা পেশেন্ট বুঝে আসলে কাউন্সিলিং করি। ডিপেন্ড করে হলো কতটুকু গ্রাফট দিব, কতগুলো গ্রাফট আমাদের দিতে হবে, বা কত ফলিকল তার প্রয়োজন। এখানে 2000 গ্রাফটের জন্য একটা হিসাব হয়, বা 3000 বা 4000। তো ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু সাইজ, টাকের সাইজ, মানে বার্লনেসের সাইজ, এবং কতটুকু আমি তাকে গ্রাফ দিব সেই অনুযায়ী আসলে হিসাবটা করা হয়। তবে সেটা হয় যে আমাদের দেশের লোকজনের ইকোনমিক্যাল অবস্থার সাথে সামঞ্জস্য রেখে করা হয়। যেমন একটা স্টুডেন্ট, তার চাহিদা সবচেয়ে বেশি, সে পাশ করছে বা সে তার নতুন চাকরি দরকার, বা বিয়ে শাদীর একটা ব্যাপার থাকে, প্রোগ্রাম থাকে। তো এদের চাহিদাটা বেশি, কিন্তু এদের কাছে টাকা পয়সা কম। তো এই জন্য এদেরকে আমি যেটা করি, একটু সুবিধা করে দেই। হয়তো ওরা অনেক সময় ওরা দেখা যাচ্ছে ভেঙে ভেঙে টাকা দিতে চায়, বা ওটার একটা ব্যবস্থা করা যায়, কারণ ওদের চাহিদাটা বেশি। তো এই জন্য হয়েছে কি, আমাদের দেশে ব্যাপারটা হলো যে ইকোনমিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে আমরা এটা চিন্তা করি। কারণ এখানে দেখেন, আপনি হেয়ার ট্রান্সফার করার জন্য আমাদের পাশ প্রতিবেশী দেশ বা কেউ যদি তার্কিতে যায়, এখানে 4-5 লাখ টাকা তার খরচ হচ্ছে, অথচ তার কয়েক গুণ কমে আমরা এই একই রকম সার্ভিস দিতে পারতেছি, একই রকম রেজাল্ট দিতে পারতেছি বাংলাদেশে। স্যার একটা প্রশ্ন করব, সেটা হলো স্যার ইসলামে হেয়ার ট্রান্সপ্লান্ট হারাম কিনা? না, এটা একটা খুবই ভালো প্রশ্ন। ইসলামে হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা হারাম না। ইসলামে যেটা বলা হয়েছে যে উইগ পরা, বা আপনি পরচুল, যেটা পরচুল বলা হয়, উইগ পরাটাকে হারাম। কারণ এটা তো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট। আমি কিন্তু এখানে কি করতেছি, আমাদের এখানে খুব বেশি মডিফিকেশনের কিছু নাই। আমার যে চুল, নিজস্ব চুল, মানে আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে যে ন্যাচারাল চুলটা দিচ্ছে, আমি ওই চুলটাকে কি করতেছি, ওখান থেকে নিয়ে আরেক জায়গায় বসাই দিচ্ছি। কারণ আমাদের মাথার পিছনে লাখ লাখ চুল আছে, আমি ওখান থেকে কয়েক হাজার চুল নিয়ে সামনে বসায় দিচ্ছি, শুধু ট্রান্সপ্ল্যান্ট করতেছি, জায়গা পরিবর্তন করে দিচ্ছি। সুতরাং এটা তো আমার হালালের কিছু নেই, মানে হারামের কিছু নেই, এটা হালাল। হ্যাঁ, তো এখানে উইকটা হলো হারাম। আচ্ছা স্যার, এখন আমাদের তো ইদানিং স্যার অনেক সেন্টার রয়েছে, অনেক অ্যাস্থেটিক ক্লিনিক রয়েছে। তাহলে স্যার একজন রোগী কিভাবে নির্বাচন করবেন যে বেস্ট কোনটি তার জন্য? আচ্ছা, এইটা হলো, এটা খুব ভালো এবং একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কিভাবে সিলেক্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। এখন আপনি কার কাছে যাবেন, কোন ডক্টরের কাছে যাবেন, বা কোন সেন্টারে যে আপনি হেয়ার ট্রান্সফার করবেন, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন ফার্স্টে যদি আমি বলি আপনি ডক্টর চুজ কীভাবে করবেন, আমি ফার্স্টে বলবো যে অবশ্যই প্লাস্টিক সার্জন হলে ভালো হয়। কারণ প্লাস্টিক সার্জন তো সার্জারি হ্যান্ড দেশে করতেছে। যদি অনেকে এখানে অন্য ডিসিপ্লিনেরও ওরাও অনেকে হেয়ার ট্রান্সফার করতেছে, কিন্তু আপনি একজন সার্জন দিয়ে করালে, যেহেতু তার হ্যান্ড সার্জারির হ্যান্ড, তাকে দিয়ে করানোটা সবচেয়ে বেস্ট। হ্যাঁ, প্লাস্টিক সার্জন হলে সবচেয়ে ভালো হয়। এবং আপনার ফলো আপের যে ফ্যাসিলিটিসগুলো, সেই সব মানে ফ্যাসিলিটিসগুলো আপনাকে থাকতে হবে। এই জিনিসটাকে আপনাকে ইনশিওর করতে হবে, তাহলে আপনি একটা ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। ধন্যবাদ স্যার আপনাকে।
দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আমাদের এই আলোচনা আপনাদের কিছুটা হলেও উপকারে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন।